সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদভিত্তিক পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছে আমি ঈশান নাসরুল। আর আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, উপাচার্য, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আলোচনায় যাবার আগে আমরা একটু পত্রিকার উল্লেখযোগ্য সংবাদগুলো দেখে নিই। প্রথম আলো, পরিকল্পনা শুরু থেকেই গলদ চট্টগ্রামের জলাবদ্ধতা প্রসঙ্গে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী, ইতিহাসকে ইতিহাসের জায়গায় রেখে আসুন আমরা এগিয়ে যাই, বিরোধী দলীয় নেতা। এই সংসদকে ব্যর্থ হতে দেয়া যাবে না, প্রধানমন্ত্রী। আমার দেশ, প্রথম অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী, বর্তমান সংসদ হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আছে। নাহিদ ইসলাম বললেন, দুর্নীতিবাজ ও গণহত্যার দোষর রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করতে হবে। সংসদে বিরোধী দলীয় নেতা, কোপাকুপি বাদ দিয়ে আসুন ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই। দৈনিক ইত্তেফাক, মহান মে দিবস আজ, ভালো নেই শ্রমিকরা। সংসদের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী, কোনোভাবে এই সংসদকে ব্যর্থ হতে দেয়া যাবে না। বোয়িংয়ের 14 উড়োজাহাজ কিনতে চুক্তি করল বিমান। সমকাল, জনপ্রিয় নয়, আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। বোয়িংয়ের সঙ্গে উড়োজাহাজ কেনার চুক্তি সই। যুগান্তর, আজ মহান মে দিবস, উন্নয়নের আলোয় শ্রমিকের বঞ্চনা, 96 খাতে ন্যূনতম মজুরি নেই। জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত। এটি খুব কঠিন একটি চেয়ার, নিজের আসন দেখিয়ে প্রধানমন্ত্রী, সংবিধান পরিবর্তনে আন্দোলন করতে পারি, বিদ্রোহ নয়, সমাপনী বক্তব্যে বিরোধী দলীয় নেতা। মানব জমিন, দেশের স্বার্থে আমরা একসঙ্গে কাজ করব, প্রধানমন্ত্রী। ইতিহাসকে ইতিহাসের জায়গায় রেখে চলুন এগিয়ে যাই, বিরোধী দলীয় নেতা। কালের কণ্ঠ, কঠিন শর্তের ঋণে বাংলাদেশ, ডিজিটাল শ্রমে তারুণ্যের উচ্ছ্বাস, স্বীকৃতির অপেক্ষা, সংসদকে ব্যর্থ হতে দেয়া যাবে না। কালবেলা, নিষিদ্ধ শূকরের মাংস আমদানি করতে চেয়েছিলেন ডক্টর ইউনূস। গণ অভ্যুত্থানের পর ছাড়া পাওয়া শীর্ষ সন্ত্রাসীর এই রক্ত ঝরাচ্ছে আন্ডারওয়ার্ল্ডে। বাংলাদেশ প্রতিদিন, প্রথম অধিবেশন সমাপ্ত, ঐক্যবদ্ধ দেশ গড়ার প্রত্যয়, একসঙ্গে 14 বিমান কেনার চুক্তি। দেশ রূপান্তর, হাওরে কৃষকের সর্বনাশ, পানির নিচে ধান, মিলছে না শ্রমিক, বাজারেও নেই দাম। চেয়ারে বসলে মনে হয় আগুনের তাপ আসছে, সংসদ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী। নয়া দিগন্ত, সরকার ও বিরোধীদের আলোচনা করে দেশকে এগিয়ে নিয়ে যাব, প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ আমলের 23,865 রাজনৈতিক মামলার প্রত্যাহার। ইনকিলাব, প্রাণবন্ত সংসদে গণতন্ত্রের নবযাত্রা, শিকল ভাঙার ঐতিহাসিক মে দিবস আজ। বণিক বার্তা, 14 উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি করল বিমান। সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী, এই সংসদকে ব্যর্থ হতে দেয়া যাবে না। ডেইলি স্টার, solution lie in talks with opposition, Tarek says in his session concluding speech in জাতীয় সংসদ। বিমান signs $3.7 billion deal with Boeing for 14 jets. Daily Observer, Boro harvest risked, a growing spate of violence, juvenile gangs. New Age, no minimum standard of wage for workers yet, ফার্স্ট সেশন অফ 13 জাতীয় সংসদ প্রোগড। এই ছিল মোটা দাগে সংবাদপত্রগুলি। জাতীয় সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যে সমাপনী, সেটিকে আসলে গুরুত্ব দেওয়া হয়েছে বেশিরভাগ পত্রিকায়। আমরা সেটি আলোচনা করতে চাই। এই সংসদের প্রথম অধিবেশনকে কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ আপনাকে এবং আজকের এই অনুষ্ঠান যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা, শুভ সকাল। আজ মে 1 তারিখে আন্তর্জাতিক শ্রমিক দিবস। পৃথিবীর সকল শ্রমজীবী মানুষের প্রতিও আমার শুভেচ্ছা, অভিনন্দন রইল। আমাদের বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখে এবং ঠিক 1 মাস পর 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন রাষ্ট্রপতির আহ্বানে সেটি আহূত হয়েছিল এবং এই অধিবেশন 25টি কার্য দিবসে পর গতকাল প্রধানমন্ত্রীর সমাপনী বক্তব্য এবং এর আগে রাষ্ট্রপতির বক্তব্যের উপর ধন্যবাদ প্রস্তাব গৃহীত হওয়ার মধ্য দিয়ে এই প্রথম অধিবেশনের পরিসমাপ্তি হয়েছে। এটা
খুবই একটা আমরা বলবো যে ঐতিহাসিক একটা আমরা বলবো যে একটা অধিবেশন ছিল এই কারণে যে বিগত 3টি জাতীয় সংসদ কার্যত আমরা দেখেছি যে সেখানে অকার্যকর ছিল। আপনারা জানেন যে সেখানে বহু সংসদের অধিবেশন হয়েছে যেখানে মিনিমাম কোরামটা পর্যন্ত নিশ্চিত হয়নি, এবং সেই অধিবেশনগুলোতে যে ধরনের আলোচনা হতো, প্রধানত প্রধানমন্ত্রীর স্তুতি, বিরোধী দলকে আক্রমণাত্মক বক্তব্য, এইগুলোই ছিল সংসদের প্রধান আলোচ্য বক্তব্যের মধ্য দিয়ে। একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জাতির কিন্তু স্বাভাবিকভাবেই প্রত্যাশা ছিল যে এই সংসদ হবে প্রাণবন্ত বিতর্কের মধ্য দিয়ে একটা কার্যকর জাতীয় সংসদ, এবং আমরা দেখেছি যে শুরু থেকেই এই জাতীয় সংসদ শেষ দিন অবধি সরকার এবং বিরোধী দলের মার্জিত ভাষায় তর্ক বিতর্ক, দুই একটা ওয়াকআউট, এগুলো সংসদীয় গণতন্ত্রে খুবই স্বাভাবিক। এছাড়া এই সংসদ কিন্তু নানা কারণে খুবই একটা গুরুত্বপূর্ণ সংসদ ছিল। রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে প্রথমে বিরোধী দলের সংসদে কিছুটা হইচই, গোলযোগ এবং তাদের ওয়াকআউটের মধ্য দিয়ে এটি শুরু হয়েছিল বটে, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে দুই একটা ইস্যু ছাড়া এই সংসদে যে আলোচনাগুলো হয়েছে সেইগুলোতে প্রাণবন্ত বিতর্ক হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, এবং এটাই সংসদীয় গণতন্ত্রের, আবারও বলছি যে এটা একটা সৌন্দর্য। এই যে 25 দিন কার্য দিবসের যে সংসদ, সেই সংসদে আমরা জানি যে 94টি বিল সেখানে পাশ হয়েছে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে জারি করা 133টি অধ্যাদেশ, সেই অধ্যাদেশের মধ্যে 97টি হুবহু হয়েছে, 16টি কম বেশি কিছু ইয়ার মধ্য দিয়ে পরিমার্জনের মধ্য দিয়ে হয়েছে, 4টি এটা মানে হেফাজতে নেওয়া হয়েছে, আর বাকি 16টি অধিকতর মানে পর্যালোচনা যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে এটি করা হবে। এবং এই নিয়ে সরকার এবং বিরোধী দলের মধ্যে একটা তর্ক বিতর্ক আছে, বিশেষ করে বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নে পৃথক সচিবালয়, মানবাধিকার কমিশন, দুর্নীতি কমিশন, এগুলো নিয়ে এক ধরনের সাংবিধানিক কাঠামোগুলো নিয়ে বিতর্ক হয়েছে, এবং এই বিতর্কটা অত্যন্ত স্বাস্থ্যপ্রদ বিতর্ক ছিল বলে আমি মনে করি, এবং এটা গণতন্ত্রের জন্য খুবই উপকারী একটা বিতর্ক সেখানে অনুষ্ঠিত হয়েছে। সবচেয়ে বড় যে জায়গাটায় সরকার এবং বিরোধী দলের মধ্যে মত পার্থক্য এবং মতানৈক্যটা দেখা দিয়েছে সেটা হলো গণভোট ইস্যু এবং জুলাই সনদকে কেন্দ্র করে এটা একটা বড় রকমের বিতর্ক এখানে তৈরি হয়েছে, এবং এটা সংসদের বাইরে রাজপথেও এটার উত্তাপ কিছুটা ছড়িয়েছিল। তো এই ঘটনাবহুল যে সংসদ, সেই সংসদের সমাপনী বক্তব্য রেখেছেন গতকাল বিরোধী দলের নেতা এবং সংসদের যে আমাদের যিনি সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী, তিনিও সমাপনী বক্তব্য রেখেছেন। এর আগে স্পিকার একটা দীর্ঘ বক্তব্য তিনি রেখেছেন, এবং এই সংসদের কার্যক্রমে তিনি সন্তোষ প্রকাশ করেছেন এবং এটাকে সফল বলেই তিনি মনে করছেন। এবং এখানে এই সংসদ আপনি আরও যে কারণে হলো, সেই সংসদে কিন্তু যারা সদস্য হিসাবে এসেছে সেই সদস্যদের মধ্যে 220 জন কিন্তু প্রথমবারের মতো এই সংসদে এসেছেন, এবং প্রথমবারের মতো তাদের কিছু অনভিজ্ঞতা ছিল। সেই অনভিজ্ঞতাগুলো নিয়েও আমরা দেখেছি স্পিকারকে নানা সময়ে তাদেরকে মানে কথা বলেছেন, শেখাতে হয়েছে। এবং এটা আমি মনে করি যে প্রথমবার যারা এসেছেন এই সংসদীয় রীতিনীতি এগুলো তারা শিখেছেন, এবং আগামী যে অধিবেশন হবে সেই অধিবেশনের মধ্য দিয়ে তাদের কার্যক্রমের মধ্য দিয়ে এটা প্রতিফলন। প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা তারাও কিন্তু প্রথমবার সংসদে গেছেন। তো ফলে এই সংসদটা তো নানা কারণেই আমরা মনে করি যে ব্যতিক্রম। এখানে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছে, এবং সর্বশেষ আমাদের যে 50 জন সংরক্ষিত নারী আসন, সেই নারী আসনের যারা সদস্য তাদের নির্বাচন 49 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেখানে নির্বাচন ঘোষণাও করা হয়েছে। তো ফলে সবকিছু মিলিয়ে এই সংসদের সূচনাটা হয়েছে প্রথম অধিবেশনে। আমি মনে করি যে এটা একটা ইতিবাচক সূচনা হয়েছে। আগামী দিনে আমরা অপেক্ষা করব যে এর ধারাবাহিকতা রক্ষিত হবে। প্রধানমন্ত্রী তার সমাপনী বক্তব্যে বলেছেন যে এই সংসদকে কোনো রকমই ব্যর্থ হতে দেওয়া যাবে না, এবং এই সংসদকে প্রাণবন্ত, কার্যকর এবং অর্থবহ করার জন্য তিনি বিরোধী দল এবং সরকারি দল একসাথে কাজ করার একটা প্রত্যয় তিনি ব্যক্ত করেছেন, এবং বিরোধী দলের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। আবার বিরোধী দলীয় নেতাও তিনি একটা কথা বলেছেন যেটাতে আমার দ্বিমত আছে, যে ইতিহাসকে ইতিহাসের জায়গায় আসুন আমরা সামনের দিকে যাই, এবং কোপাকুপি না করে এই শব্দ ব্যবহার করেছেন আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। আমরা চাই যে ঐক্যবদ্ধভাবে কাজ করা অবশ্যই উচিত, কিন্তু একটা দেশের ইতিহাস, ঐতিহ্য, এটাকে আপনি একেবারে
অস্বীকার করে বা এটাকে বাদ দিয়ে আপনি সামনের দিকে যেতে পারবেন না। ওইটা থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনের দিকে যেতে হবে। তো সব মিলিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে যে এই সংসদের যে আমরা একটা নতুন গণতান্ত্রিক অভিযাত্রা দীর্ঘদিন পর হলো, এবং এই সংসদের কাছে মানুষের যে প্রত্যাশার জায়গাটা, আমরা আগে দেখতাম প্রায়ই পত্রিকায় এরকম সংবাদ হতো যে কোরামের অভাবে যে যে অধিবেশন হচ্ছে সেইখানে প্রতি মিনিটে কত টাকা গচ্ছা দিতে। জনগণের ট্যাক্সের টাকায় এই সংসদ পরিচালিত হয় এবং সংসদের ব্যয় নির্বাহ হয়। ফলে এই সংসদে যারা সদস্য হিসাবে নির্বাচিত হয়ে আসছেন নবীন এবং প্রবীণ, তাদের কাছে জাতির একটা প্রত্যাশা আছে যে এই সংসদের প্রতিটা মিনিটকে তারা অর্থবহ করবেন। এই সংসদের যে দায়িত্ব, সেই দায়িত্বের জায়গাটায় প্রত্যেক সংসদ সদস্য তাদের যে মানে সাংবিধানিক যে দায়িত্বটা, সেই সাংবিধানিক দায়িত্বটা তারা যথাযথভাবে পালন করবেন। শুরুটা ভালো করে করেছেন, এটার ধারাবাহিকতা আমরা দেখতে চাই। আমি প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতার বক্তব্য নিয়ে আলোচনা করবো, তবে সামাজিক মাধ্যমে ব্যাপক হইচই ছিল এনসিপির আহ্বায়ক যিনি বিরোধী দলীয় হুইপ হিসেবে দায়িত্ব পালন করছেন, তার বক্তব্যকে সবাই বলছেন যে একজন ভিশনারি লিডারের মতো একটা বক্তব্য ছিলেন, বা সংসদীয় ভাষায় যেভাবে বক্তব্য দেওয়া হয় আমরা সেটি দেখেছি। এই যে নতুনদের যে আগমন সংসদে, তাদের এগুলো কিভাবে বিশ্লেষণ করবেন? দেখুন, আমি তো প্রথম কথাই বলছি যে বাংলাদেশ এখন একটা তারুণ্য নির্ভর দেশ। আপনি জনসংখ্যার 35% জনসংখ্যার যাদের বয়স আপনার 40-এর মধ্যে। তো ফলে বাংলাদেশের আগামী দিন নির্ভর করছে তরুণদের উপর, এবং এই তরুণরা যে আমাদের বাংলাদেশের রাজনীতির গতিপথ পরিবর্তন করতে চায় 24শে জুলাই, তো সেটা পারে, সেটা তো আমরা দেখেছি। এবং তরুণদের যে প্রতিনিধিত্ব সংসদে গেছে, এনসিপিকে বলছি না, বিএনপির কথা যদি করি, এরা সরাসরি আপনার শিক্ষার্থী। জি জি, এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, এবং এই যে শিক্ষার্থী থেকে সংসদে চলে যাওয়া এবং চলে গেছেন, এবং এদের কাছে কিন্তু আমাদের যে ট্রেডিশনাল পলিটিশিয়ানের চেয়ে জাতির কিন্তু প্রত্যাশার জায়গাটা একটু ভিন্ন। যদিও আমরা এনসিপির সার্বিক কর্মকাণ্ড রাজনৈতিক দল হিসাবে মানুষের মধ্যে একটা হতাশার তৈরি করেছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমরা তারপরেও বলতে চাই যে মানুষের মনের কথাটা যারা, এই যে নাহিদ ইসলাম আপনি বললেন যে একটা অত্যন্ত পরিপক্ক বক্তব্য রেখেছেন, তিনি সংসদে একটা পরিপক্ক বক্তব্য রেখেছেন, এবং তার বক্তব্যের মধ্য দিয়ে মানুষ নতুনভাবে একটা উজ্জীবিত হয়েছে এবং একটা প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে। এইটাই তো হচ্ছে আমাদের তারা পরিস্থিতি দেখে মানুষের মানে কি প্রত্যাশা, মানুষের চোখের ভাষা, মনের ভাষা উপলব্ধি করে সেই অনুযায়ী ভূমিকা পালন করা, এটাই একটা রাজনীতিবিদের বড় একটা দায়িত্ব বলে আমরা মনে করি, এবং সাফল্যও বটে। এবং এনসিপির নেতৃত্বে যে তরুণরা আছেন, অথবা আপনি দেখেন অন্য রাজনৈতিক দলেও কিন্তু প্রচুর পরিমাণ তরুণদের এখন প্রাধান্য হয়েছে। আপনি এই সংরক্ষিত নারী আসনগুলোতে আপনি যদি দেখেন, প্রত্যেকটা রাজনৈতিক দলের সংরক্ষিত নারী আসনগুলোতে আপনি দেখবেন যে অত্যন্ত তারুণ্য নির্ভর একেবারেই তরুণদেরকে তারা সেখানে অন্তর্ভুক্ত করেছেন। ফলে একদিকে এই যে তরুণদেরকে প্রত্যেক দলেই যে তাদের একটা জায়গা করে দেওয়ার মনোভাব তৈরি হয়েছে, এটা কিন্তু একটা বাস্তবতা থেকে শিক্ষা নেওয়া। এই যে আমি একটু আগে যেটা বললাম যে আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যদি আমরা লক্ষ্য করি, যে সেখানে যে তারুণ্যের একটা জায়গা যেখানে তৈরি হয়েছে এবং সম্ভাবনাটা তৈরি হয়েছে, এই সম্ভাবনাটাকে কাজে লাগিয়ে সেটা শুধুমাত্র আপনি অন্য জায়গায় না, রাজনীতির ক্ষেত্রেও এটা কিন্তু মানে কাজে লাগানো, এবং এটার মানে ব্যবহারটা, এই তরুণদের ব্যবহার যদি হয়, তাহলে বাংলাদেশের রাজনীতিতেও একটা ইতিবাচক পরিবর্তন আসবে। এবং যেটা আপনি বলেছেন যে নাহিদ ইসলাম বক্তব্যের মধ্য দিয়ে, সেটা আমরা একটা দেখেছি। তো আমরা আশা করি যারা তরুণ সংসদে আছেন, সংসদের বাইরে যারা তরুণ রাজনৈতিক নেতৃত্ব আছেন, তারা এইগুলো থেকে মানে এই দৃষ্টান্তগুলো থেকে শিক্ষা নেবেন এবং তাদের নিজেদের কর্মকাণ্ডের মধ্য দিয়েও এর প্রতিফলন ঘটাবেন। স্যার, বিরোধী দলীয় নেতা যেটি বলেছেন, সংবিধান পরিবর্তনে আন্দোলন করতে পারে, বিদ্রোহ নয়, এটি দিয়ে আসলে উনি কি ইঙ্গিত করলেন বলে আপনার মনে হয়? যে দেখেন, একটা মানে আশঙ্কা তৈরি হয়েছিল যে জুলাই সনদের বাস্তবায়নকে কেন্দ্র করে রাজপথ উত্তপ্ত করার এবং রাজপথে এটা ফয়সালা করার কেউ রাজনীতিবিদদের, এবং যে বিরোধী দলীয় নেতা আজকে বলেছেন জামাতের, তারাও কিন্তু এক ধরনের মানে ইঙ্গিত তারা এরকম দিয়েছিলেন। এবং এই ইঙ্গিতটা বাংলাদেশের রাজনীতিতে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। মানুষ এই রাজনৈতিক বা সাংবিধানিক সংকটগুলোর মানে সর্বোত্তম সমাধানের জায়গা হিসাবে সংসদকে দেখতে চায়, রাজপথকে না, রাজপথের সংঘাতকে দেখতে চায় না। এবং মানুষের যে বাংলাদেশের দীর্ঘদিনের তিক্ত অভিজ্ঞতা, সেই তিক্ত অভিজ্ঞতা এই জামাতে ইসলামীর
বা বিরোধী দলের 11 দলীয় বিরোধী দলের সংসদের বাইরে এসেও রাজপথে তাদের যে একেবারে প্রথম দিকেই এই ধরনের কর্মকাণ্ড বা রাজপথকে উত্তপ্ত করার একটা হুমকি, এটা কিন্তু মানুষের মধ্যে এক ধরনের অস্বস্তিও তৈরি করেছিল। এবং আপনার এখানে এসেও আমি কথা বলেছি, আমরা অনেকেই কথা বলেছি, এবং আমরা মনে করেছিলাম যে রাজনৈতিক দল, সংসদ এবং রাজপথ দুই জায়গায় তাদের কর্মকাণ্ড পরিচালিত হবে, কিন্তু সময়টা খুব গুরুত্বপূর্ণ, ইস্যুটা খুব গুরুত্বপূর্ণ, এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং সময় এবং ইস্যু এইগুলোকে যদি মানে বুঝে শুনে যদি মানে কর্মসূচি নিয়ে আপনি রাজপথে যান, তাহলে কিন্তু আপনার এই কর্মসূচি গ্রহণযোগ্য হবে। জামাত ইসলামীর যিনি আমির এবং সংসদের বিরোধী দলীয় নেতা যে বক্তব্যটি তিনি রেখেছেন যে আন্দোলন তো করবেনই, বিদ্রোহ এবং আন্দোলনের মধ্যে তো একটু তফাৎ আছে, এবং তিনি সেটাই হয়তো মানে করতে চেয়েছেন, মানে বুঝাতে চেয়েছেন যে নিয়মতান্ত্রিক আন্দোলন তারা করবেন সংবিধান সংস্কারের মধ্য দিয়ে। এবং তার এই বক্তব্যের মধ্য দিয়ে আমাদের জন্য একটা আশ্বস্ত হওয়ার মতো, জাতির একটা আশ্বস্ত হওয়ার মতো, সংসদে এটা নিয়ে তাদের ডিবেট হবে এবং এই ডিবেটের মধ্য দিয়ে তারা সরকারি দলকে বাধ্য করবেন তাদের প্রত্যাশা অনুযায়ী, যদি বাধ্য করতে পারেন যে তাদের প্রত্যাশা অনুযায়ী সংবিধানের সংস্কার করার ব্যাপারে। আর সরকারি দলও কিন্তু জাতির কাছে একটা কমিটেড তারা। এবং আপনি দেখেন এই জুলাই সনদকে কেন্দ্র করে যে বিতর্কগুলো তৈরি হয়েছে, সেখানে প্রধানমন্ত্রী, সেদিনও আপনি বগুড়াতে গেছেন, সেখানে বলেছেন যে জুলাই সনদ তারা অক্ষরে অক্ষরে পালন করবেন। আমরা তো যে বক্তব্যটা তারা জনসমক্ষে দিয়েছেন, এবং সালাউদ্দিন সাহেব যে গতকাল সংসদে বক্তব্য রেখেছেন, সেখানেও তারা বলেছেন এই কথা যে জুলাই সনদ যেভাবে হয়েছে সেটা তারা সেইভাবে বাস্তবায়ন করবেন। তো ফলে এই যে আমাদের জুলাই সনদ কেন্দ্রিক সাংবিধানিক সংস্কারগুলোর ব্যাপার আছে, সেই সংস্কারের ব্যাপারে সরকারেরও জাতির কাছে একটা কমিটমেন্ট আছে। আমরা মনে করি যে সংসদে যদি সরকার এবং বিরোধী দল একটা বিতর্কের মধ্য দিয়ে, আলোচনার মধ্য দিয়ে এই ইস্যুগুলো নিষ্পত্তি করেন, তাহলে বিদ্রোহ পরিস্থিতি তৈরি করতে হবে না। এবং বিদ্রোহ মানেই হলো জাতির কাছে একটা বিভীষিকা, অনেক ক্ষেত্রেই হয়ে যায়। তো আমরা সেই বিভীষিকাময় পরিস্থিতির দিকে যেতে চাই না। আমি বিরোধী দলের নেতার এই যে বক্তব্য, এটাকে আমরা সাধুবাদ জানাই, এবং এই আন্দোলন সংসদেও হবে, রাজপথেও হতে পারে, কিন্তু একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায়। স্যার, জুলাই সনদ নিয়ে অনেক কথা হয়েছে। যদি আপনি যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলেছেন, তিনি সংসদে যদি বলছেন যদি নির্বাচন হতে না দেয় তাই আপোষ করে সনদে সই করছে, আসলে এই বক্তব্যটা সরকারি দলের বক্তব্যকে এক ধরনের প্রশ্নবিদ্ধ করলো কিনা, যে আমি জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করব, সেই জায়গাটায় এক ধরনের তৈরি করলো কিনা? দেখুন, আগেও এই ব্যাপারে বক্তব্য এসেছে। যে বক্তব্যটা তিনি বলেছেন, বিএনপির অন্য নেতা একই বক্তব্য বলেছেন। আমার যদি ভুল না করে থাকি, স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, তিনিও কিন্তু এই ধরনের একটা বক্তব্য দিয়েছিলেন যে জুলাই সনদে যদি বিএনপি তখন স্বাক্ষর না করত, তাহলে এই জুলাই সনদকে কেন্দ্র করেই নির্বাচনটাকে বিলম্বিত বা এটাকে বানচাল করার একটা ষড়যন্ত্র হতো। ফলে বিএনপি কৌশলগত কারণে এটাকে স্বাক্ষর করেছে তখন। কিন্তু এই বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিএনপির অবস্থান, যে বিরোধী দল যে প্রক্রিয়াতে এই জুলাই সনদের বাস্তবায়নের যে রাষ্ট্রপতির যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশের আলোকে তারা বাস্তবায়ন চেয়েছিল, কিন্তু বিএনপি বলছে যে এই সনদ তারা বাস্তবায়ন করবে মানে প্রক্রিয়াগতভাবে, এবং এটার সংসদে একটা আছে, সংবিধান সংস্কার করার জন্য আমাদের সংবিধানে সুস্পষ্ট নীতি নির্দেশনা আছে। তাদের বক্তব্যটা হলো যে জুলাই সনদের মধ্য দিয়ে যে প্রক্রিয়া সংবিধান সংস্কারের কথা বলা হচ্ছে, এই আদেশ অবৈধ। এই কারণে যে যদি সংবিধান যদি আমাদের অকার্যকর হতো, তাহলে এই সময়ের এই আদেশটা কার্যকর হতো, যেহেতু আমাদের সংবিধান সংস্কার ছিল। তো ফলে আমরা এটাকে তাদের মতো করবে। এখন এই যে সালাউদ্দিন সাহেব কালকে যে বক্তব্য রয়েছেন, এই বক্তব্য একটা নতুন বিতর্ককে উস্কে দেওয়ার একটা সম্ভাবনা তৈরি করলো। আমরা সংসদের মতো জায়গায় যখন বলছেন যে সবগুলো বাস্তবায়ন করবে, তখন মানে একটা তৈরি করলো কিনা, আবার এক ধরনের প্রশ্ন তৈরি করলো। তাতে আমি মনে করি না যে এই জায়গা থেকে কোনো সরে আসার কোনো সুযোগ আছে, কিন্তু এই বক্তব্যের যে মানে ব্যাখ্যাটা নানা রকম হতে পারে। ফলে আমি মনে করি যে মোশাররফ হোসেন যখন এই বক্তব্যটা রেখেছিলেন, যে বিতর্কটা তৈরি হয়েছিল, একই বিতর্ক এই ধরনের কালকে হয়েছে। এবং এই ধরনের বক্তব্য পরিহার করতে পারলে ভালো, কারণ আমরা যে জিনিস আপনি করবেন বা করার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ, প্রধানমন্ত্রী যে বক্তব্য রাখেন, সেই বক্তব্যটার পর মানে অন্য দায়িত্বশীলদের বক্তব্যের মধ্যে যদি কোনো অ্যাম্বিগুইটি থাকে, কোনো অস্পষ্টতা যদি থাকে, তাহলে কিন্তু জাতির কাছে ভুল মেসেজ যেতে পারে। ফলে আমরা মনে করি যে প্রধানমন্ত্রী একটা বক্তব্য দেওয়ার পর অন্যরা এই বিষয়ে বা অন্য দায়িত্বশীলরা যারা আছেন তাদের
মানে এই বক্তব্যের মধ্যে একটা সামঞ্জস্য থাকা দরকার। এটা নতুন করে একটা নতুন ব্যাখ্যা বিশ্লেষণের মধ্য দিয়ে একটা নতুন বিতর্কের সুযোগ তৈরি করে দেওয়া হলো। আমরা প্রধানমন্ত্রীর বক্তব্যের জায়গায় প্রধানমন্ত্রীর দুটি বক্তব্য আমি যদি একটু স্যার করি, জনপ্রিয় নয়, আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, যেটি উনি তার চেয়ারকে দেখিয়ে বলেছেন যে এই চেয়ার একটি তপ্ত চেয়ার, আর শেষের দিকে বলেছেন এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। খুবই সঙ্গত দুটি কথা। আমরা জানি যে প্রধানমন্ত্রী চেয়ারকে সবসময় একটা হট সিটের সাথেই তুলনা করা হয়, এবং তিনি যদি এটি উপলব্ধি করেন যে এই চেয়ারটি কুসুমাস্তীর্ণ নয়, তাহলে কিন্তু তার কর্মপরিকল্পনা গ্রহণ করা মানে সতর্কতার সাথে তিনি গ্রহণ করবেন। এই উপলব্ধিটা তিনি করেছেন, সেই জন্য আমরা মনে করি যে এটা তিনি যথার্থভাবেই এটা করেছেন। আরেকটা জিনিস তিনি বলেছেন যে বাংলাদেশের জন্য আমি মনে করি যে পপুলিস্ট সিদ্ধান্তের চেয়ে বাংলাদেশের জন্য এখন প্রয়োজন হচ্ছে কার্যকর এবং বাংলাদেশের আপামর জনসাধারণের কল্যাণকর সিদ্ধান্ত এবং নীতি মানে গ্রহণ। এটা অনেক জরুরি। আমরা অনেক জনপ্রিয় রাজনীতিক সরকারকে অনেক জনপ্রিয় সিদ্ধান্ত নিতে হয়, সেই সিদ্ধান্ত কখনো কখনো মানে দেশের মানুষের স্বার্থের জন্য পরিপন্থীও হয়ে যায়। তো তারেক রহমান সাহেব এইটা যদি করে সাহসিকতার সাথে যদি এই বক্তব্য যেটি তিনি দিয়েছেন সেটা যদি বাস্তবায়ন করতে পারেন, সেটি বিএনপি সরকার সমালোচনার মুখে হয়তো কোনো কোনো ইস্যুতে পড়বে, কিন্তু এটি আমরা মনে করি যে শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য কল্যাণকর হতে পারে। আর দ্বিতীয় যেটা বলছেন, এই সংসদকে ব্যর্থ হতে দেওয়ার কোনো অবকাশ নেই। এই সংসদে যারা মানে বসে আছেন তাদের প্রত্যেকের মননের মধ্যে এই কাজটা, প্রধানমন্ত্রী বলেছেন যে এই সংসদ প্রতিষ্ঠিত হয়েছে হাজারো মানুষের রক্তের উপরে এই সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। ফলে এই সংসদে যারা এসেছেন তাদের এই প্রত্যেকের এই সত্যটা মনে রাখতে হবে যে এই সংসদকে অন্য অনেক সময়ের সংসদের সাথে তুলনা করলে চলবে না। ফলে আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রধানমন্ত্রী যে বক্তব্যটি রেখেছেন সেটিকে এই সংসদকে অকার্যকর না করার বা ব্যর্থ হতে না দেওয়ার ক্ষেত্রে কেবলমাত্র বিরোধী দলের ভূমিকা না, সরকারি দলেরও অনেক বড় ভূমিকা আছে। আর বিশেষ করে এই সরকারি দল এমন সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা সংসদে আছেন, ফলে সংসদকে প্রাণবন্ত এবং কার্যকর এবং সফল করার ক্ষেত্রে সরকারের দলের ভূমিকাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হবে। এবং সেই কারণেই আমরা মনে করছি যে সরকারি দল এবং যারা সংসদে বিরোধী দল আছেন উভয়ের একটা সমঝোতার মধ্য দিয়ে বা তাদের একটা সম্মিলিত কর্মপ্রচেষ্টার মধ্য দিয়ে এই সংসদকে ফলপ্রসূ এবং কার্যকর করতে হবে। স্যার, এই সংসদে সরকারি দল এবং বিরোধী দল যদি জাতির প্রয়োজন বা রাষ্ট্রের প্রয়োজনে একত্রে সিদ্ধান্ত নেয়, তার একটি ইতিবাচক প্রতিফলন আমরা দেখেছি জ্বালানি সংকটের সময়। যেই সংসদ যখন আলোচনা হলো এবং সরকারি দল এবং বিরোধী দলের কমিটি গঠন হলো, তারপরের দিন থেকে আমরা কিন্তু এই পাম্পগুলোতে আর লম্বা লাইন দেখতে পাচ্ছি না। সেই জায়গাটা যদি আমি একটু সামনের দিকে আসি, বন্যা পরিস্থিতি, ভয়াবহ একটি বন্যা পরিস্থিতি, কৃষকরা সংকটে পড়তে যাচ্ছেন, সেই জায়গায় আসলে এক হওয়ার সুযোগ আছে কিনা সরকারি এবং বিরোধী দলের আছে? এই যে সেটি বিরোধী দলের নেতাও গতকালকে সংসদে বলেছেন, কৃষকের ন্যায্য দাম নিশ্চিত করার কথা প্রধানমন্ত্রীও বলেছেন, কৃষি কার্ড দিচ্ছে সরকার, সেটিকে সাধুবাদ জানিয়েছেন, কিন্তু কৃষকের ন্যায্য দাম বা কৃষকের যে অধিকার সেগুলো আসলে সুরক্ষিত করার সুযোগ আছে কিনা বন্যা পরিস্থিতি বিবেচনায়? দেখুন, এই কয়েকদিনের যে আমাদের ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢল, আমাদের হাওরের যারা কৃষক যারা এই ধান যেটা হয়েছে এই ধানের উপর যাদের সারা বছরের মানে জীবন যাপন নির্ভর করে, এই হঠাৎ বৃষ্টি এবং হাওরের যে মানে ঢল, এই পাহাড়ি ঢল, এই ঢলের কারণে কিন্তু আপনি বহু ফসল ডুবে গেছে এবং কৃষকের হাহাকার কিন্তু আমরা আপনাদের গণমাধ্যমের মধ্যে দেখতে পাচ্ছি। এটি আমাদের জন্য খুবই মানে একটা আশঙ্কার বিষয়, আতঙ্কের বিষয়। এমনিতেই এই সরকার দায়িত্বভার গ্রহণ করার পরপরই আমাদের যে এই মধ্যপ্রাচ্য সংকট এবং এই সংকটজনিত কারণে আমাদের যে জ্বালানি তেলের সংকট, এই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে অন্য জায়গায় আমাদের যে প্রবলেমগুলো তৈরি হচ্ছে, মূল্যস্ফীতি থেকে শুরু করে সব কিছু, এইরকম একটা অবস্থার মধ্যে এই যে বন্যা পরিস্থিতি তৈরি হলো এবং এখানে যে কৃষকের উঠতি ফসল যে এই যে বিনষ্ট হয়ে যাচ্ছে এবং যারা ফসল মানে সেখানে শ্রমিক পাওয়া যাচ্ছে না, যে ফসলটা দ্রুত তুলে যাওয়ার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না, ফলে এই কৃষকদের পাশে দাঁড়ানো এখন শুধু সরকারের দায়িত্ব না, প্রত্যেকটা মানুষের দায়িত্ব।
আপনি যেটা বলেছিলেন যে আমাদের জাতীয় দুর্যোগ এবং জাতীয় গুরুত্বপূর্ণ সংকটে সরকার এবং বিরোধী দলের এক জায়গায় কাজ করা, এটা আমাদের প্রত্যাশিত, কিন্তু বাংলাদেশের বাস্তবতা এটা হয় না। আমাদের এই সংসদে জ্বালানি সংকট নিয়ে বা আমাদের জনদুর্ভোগ নিয়ে আমাদের এই সংসদ অনেক ইতিবাচক হয়েছে, কিন্তু আমরা যে পর্যায়ে এই সংসদে এই সব বিষয়ে আলোচনা প্রত্যাশা করেছিলাম, সেই বিষয়ে কিন্তু বিরোধী দলের থেকেও ওই এত মাত্রায় আলোচনা কিন্তু এখানে আসেনি। সেটাও কিন্তু একটা বিরোধী দলের সমালোচনা হয়েছে যে আমাদের এখন জনগুরুত্বপূর্ণ অনেক ইস্যু ছিল, কিন্তু সংসদে সেইগুলো সেইভাবে গুরুত্ব পাচ্ছে না। তো আমরা মনে করি যে এই যে কৃষকের যে দুর্ভোগটা এবং এই আগাম বন্যা, হঠাৎ করে যে এই পানি, সেইগুলো, সেই ক্ষেত্রে আমরা সরকারি দল তাদের সহযোগিতা নিয়ে পাশে দাঁড়াবে। প্রধানমন্ত্রী আগামী 3 মাস তাদেরকে সহায়তা দেওয়ার একটা মানে প্রতিশ্রুতি তিনি ব্যক্ত করেছেন। এটা কার্যকর হবে যথাযথ, এবং যারা ক্ষতিগ্রস্ত কৃষক সেই সহায়তাটা যেন তারা নিশ্চিতে পান সেটা, এবং বিরোধী দলের অবস্থান থেকেও এই মানে জাতীয় দুর্যোগে যাদের কৃষকরা, তাদের পাশে দাঁড়াবেন। এবং এখন তো একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, সেখানে সরকার এবং বিরোধী দল কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। আবার জাতীয় ইস্যুতে তারা ভিন্ন ভিন্ন অবস্থান নেবেন, এটাই প্রত্যাশিত, কিন্তু এই ইস্যুতে যেন তারা একসাথে কাজ করেন সেটাও কিন্তু আমরা প্রত্যাশা করি। স্যার, বোয়িংয়ের সঙ্গে উড়োজাহাজ কেনার চুক্তি সেটি নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। এটি আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যে চুক্তি, বাণিজ্য চুক্তি, সেটির আওতায় কেনা হয়েছে, তাই এই সমালোচনাটা হচ্ছে। এটি আসলে আমাদের জন্য ইতিবাচক হবে না নেতিবাচক হবে অদূর ভবিষ্যতে? দেখুন, কালকে এটি স্বাক্ষরিত হয়েছে এবং বিমানের পক্ষ থেকে এটা একটা ঐতিহাসিক, মানে বিমানের জন্য একটা ঐতিহাসিক পদক্ষেপ হিসাবে এটাকে বলা হয়েছে। এই 14টি বিমান যে যৌক্তিকতাটা দেখানো হচ্ছে যে বাংলাদেশে এখন যে আমাদের যাত্রী আছে বাংলাদেশে, সেখানে 25% যাত্রী পরিবহনের সক্ষমতা আছে বাংলাদেশ বিমানের, আর কার্গো মাত্র 10% আমাদের পরিবহনের সক্ষমতা আছে। শাহজালালের 3য় টার্মিনাল খুব শীঘ্রই এটা উন্মুক্ত হতে যাচ্ছে, ফলে আন্তর্জাতিক রুটে বিমানের যে যাত্রী পরিষেবা সেটা সম্প্রসারণের একটা দাবি আছে। এবং আমাদের বিমানের যে গুলো আছে, আগের যে জাহাজগুলো আছে, সেইগুলোর সক্ষমতা নিয়ে এবং এগুলোর যে অবস্থা, সেইগুলো নিয়েও কিন্তু অনেক প্রশ্ন আছে। এখানে বলা হচ্ছে যে জ্বালানি সাশ্রয়ী এবং আধুনিক বিমান এগুলো আসবে, কিন্তু বিমানকে যতক্ষণ পর্যন্ত আমরা লাভজনক প্রতিষ্ঠানে না পরিণত করতে পারি, এটিকে যদি ব্যর্থ মানে ভর্তুকি দিয়ে যে বিমান পরিচালিত হয় এবং একটা লোকসানি প্রতিষ্ঠানে, তাহলে এই বিমান মরার উপর খাড়ার ঘা হয়ে যেতে পারে। তো ফলে আমরা মনে করি যে এই বিমান আসছে, এই বিমানের জন্য যে মানে সক্ষমতার কথা বলা হচ্ছে, এবং রুট, আন্তর্জাতিক রুট এবং দূরপাল্লার আন্তর্জাতিক রুটে আমাদের বিমানের নতুন লাইন যে চলো, সেটা যেন যথাযথভাবে বাস্তবায়ন হয়। 37,000 কোটি টাকার এই চুক্তি প্রকল্প। স্যার, আমরা একদম শেষ দিকে আছি। মহান মে দিবস আজ, শ্রমিকদের অধিকার রক্ষায় আমাদের রাষ্ট্রে আসলে শ্রমিকদের অধিকার বা সুরক্ষায় কতটা অগ্রগতি আমাদের হয়েছে? আমি ব্যক্তিগতভাবে বলি, বাংলাদেশের অর্থনীতি হলো শ্রমনির্ভর অর্থনীতি, এবং এখন যেহেতু মূল্যস্ফীতি এবং সংকট চলছে, শ্রমনির্ভর অর্থনীতি। আপনি সেখানে শিল্প কারখানা, কৃষি, পরিবহন, পণ্য, তারপরে বিশেষ করে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এমনকি আমাদের অর্থনীতির একটা বড় গুরুত্বপূর্ণ খাত হচ্ছে আমাদের রেমিটেন্স, সব কিছুই হচ্ছে শ্রমনির্ভর। কিন্তু গত 55 বছরে বাংলাদেশের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, তাহলে এই অর্থনীতিকে বাংলাদেশে আজকের জায়গায় যারা এনেছেন, সেই শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য বাংলাদেশে কিন্তু সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এখন পর্যন্ত বলা হচ্ছে যে 98টি খাতে যে শ্রমিকদের মজুরি, সেটা যে স্ট্যান্ডার্ড হওয়ার এর থেকে অনেক নিচে। কর্মপরিবেশের কথা বলেন, গার্মেন্টস শিল্পে যেখানে যান, অত্যন্ত অস্বাস্থ্যকর, ঝুঁকিপূর্ণ কর্মপরিবেশে করা হয়। আমাদের শ্রমিকদের মধ্যে একটা বড় অংশ নারী, এবং সেই নারী শ্রমিকদের যে কর্মপরিবেশ, সেখানে কর্মপরিবেশে তারা সেক্সুয়াল অ্যাবিউজের শিকার হচ্ছে নানা ধরনের, কিন্তু তাদের কোনো সামাজিক সুরক্ষারও কোনো আমাদের ব্যবস্থা দেওয়া হয়নি। মে দিবস আসলে আমরা অনেক ভালো ভালো কথা বলি, সরকারের পক্ষ থেকে অনেক প্রতিশ্রুতির কথা বলা হয়, কিন্তু বাস্তবে এটি বাস্তবায়ন আমাদের দেশে শ্রমিকদের হয় না। ফলে আপনি দেখেন, অনানুষ্ঠানিক খাতে যারা শ্রমিক আছে, যারা আনুষ্ঠানিক খাতের শ্রমিক আছে, প্রাতিষ্ঠানিক পর্যায়ের আছে, তাদের এক ধরনের, যেমন একটা গৃহকর্মী, এইরকম হাজারো আমাদের অনানুষ্ঠানিক খাতে মানে শ্রমজীবীরা আছেন, তাদের জীবন ইয়ার ব্যাপার দায়িত্ব কিন্তু কেউ নেয় না। ফলে আমাদের এই যে শ্রমজীবী মানুষ, যাদের ঘাম, যাদের ত্যাগের মধ্য দিয়ে আমাদের অর্থনীতির আজকের এই অবস্থায় এসেছে, সরকার এবং যারা উদ্যোক্তা আছেন, কেউ কিন্তু তাদের কথা ভাবে না। ফলে আমরা মনে করি এই মে দিবসে আমাদের এটা অঙ্গীকার হওয়া উচিত, যাদের জন্য আমাদের এই সমৃদ্ধি, তাদের যে
ন্যূনতম মানবিক মর্যাদাটাকে যেন নিশ্চিত করা হয়। আলোচনায় অংশ নেওয়ার জন্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ফ্রন্ট পেজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।